নাসির মঞ্জিলের ড্রয়িং রুমের দেয়ালে থাকা ঘড়িটি টিকটিক করে চলছে। সেকেন্ডের কাঁটা 11:59। কাঁটাটা 60 মিনিটে থামতেই পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে ঘড়িটা বেজে উঠল। নাসির মঞ্জিলে অবস্থানরত সবাই আজ অলস সময় কাটাচ্ছে। সবাই বললে ভুল হবে, একমাত্র নুসরাতই অলস সময় কাটাচ্ছে। ড্রয়িং রুম সহ পুরো বাড়ি অন্ধকার করে রেখেছে। ড্রয়িং রুমের সাথে লাগোয়া ডাইনিংও অন্ধকার করে রাখা। বড় থাই গ্লাস লক থাকার দরুন বাইরের আলো ভেতরে ঢুকছে না, আর ভেতরের আলো বাহিরে যাচ্ছে না। এসির পাহাড় বিষের ঘরে ঠান্ডা হাওয়া ভেসে আসছে সুরসুর করে এসি থেকে। সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত, তখনই কলিং বেল বেজে উঠল। মামা অলস ভঙ্গিতে আড়মোড়া ভেঙে ঝিমিয়ে ঝিমিয়ে গিয়ে গেটের লক খুলে দিল। তখনই বাড়িতে প্রবেশ ঘটল ইরহামের। তাড়াহুড়ো করে বাড়িতে প্রবেশ করতে করতে নুসরাতের উদ্দেশ্যে হাত ছুড়ল। এই কুত্তি, মরছিস কোথায়? গতকাল রাতে তুই কি করছিস? নুসরাত মুখ বন্ধ করে ঝুলে শুয়ে থাকলো সোফায়। ইরহামের কথার উত্তর দেওয়ার তারা দেখালো না। ইরহাম ঠাউর করতে পারল না আদৌ কি এই মহিলা তার কথা শুনেছি নাকি শোনেনি। তাই রাগী কণ্ঠে দাঁতের কপাটি পিষে জিজ্ঞেস করলো, আরজ ভাইকে কি বলেছিস? নুসরাত চোখ তুলে ইরহামের দিকে তাকায়, তারপর হাতের নখের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে বলে, কাকে কি বলেছি? ইরহাম তিক্ত বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল কোমরে হাত দিয়ে। হাত নিষ্পিস করছে, ধরে নুসরাতকে কয়টা লাগানোর জন্য। হাত আলগোছে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল। খামচে ধরে জিজ্ঞেস করলো, তুই কিছু বলিসনি? নুসরাত দুপাশে মাথা নাড়ায়। ইরহামের সামনে এগিয়ে আসতে আসতে বলে, ফোন দে। ইরহামের কথা শুনে চোখ বুলো আশেপাশে, মোবাইলের খোঁজে। নিজের আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজে, সোফার উপর নিচে খোঁজে, কোথাও খুঁজে পায় না মোবাইলটা। হঠাৎ মনে হয় ফোন তো তার পকেটে, তাই নিজের মাথায় একটা গাঁটটা মেরে ফোন পকেট থেকে বের করে ইরহামের হাতে দিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, তোদের ছোট ভাই কি আমাকে ফোন করেছিল? ইরহাম কথা বলে না। লক খুলে কল লিস্টে ঢুকতেই নুসরাত তাবা মেরে নিজের মোবাইল নিয়ে নেয়। ভ্রু একপেশে করে বলে, আমার প্রশ্নের উত্তর দে। ইরহাম আবার তাবা মেরে মোবাইল নিজের হাতে টেনে নিয়ে রাগী কণ্ঠে বলে, কিসের উত্তর দিব? নুসরাত কর্কশ কণ্ঠে শুধায়, তুই বলবি না ছোট ভাইয়ের কি হয়েছে? ইরহাম দাঁতে দাঁত পিষে বলে ওঠে, জ্বর এসেছে। নুসরাত গোল গোল চোখে তাকায় ইরহামের দিকে, হতবিম্বল কণ্ঠে জিজ্ঞেস করে, জ্বর আসলো কিভাবে? ইরহাম নুসরাতের মাথায় গাঁটটা মারে, রাগী কণ্ঠে বলে ওঠে, তুই গতকাল রাতে ভাইয়াকে কি বলেছিস? মাহাদি ভাই বলেছে তোর উল্টাপাল্টা কথা শুনে আরজ ভাইয়ের জ্বর চলে এসছে। নুসরাত মাথা চুলকে মনে করার চেষ্টা করে, আদৌ কি কোনো ভাই তাকে ফোন দিয়েছিল? মাথা থেকে বের হয়ে গেছে ঘুমের জন্য। তার মাথায় চাপ দিতে আকস্মিক গতকাল রাতে নিজের করা ঘুমের ঘরে সকল কথা এক নিমিষে মনে পড়ে গেল। মনে মনে জিভ কাটল, উপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে মাথায় চুলকালো বোকাদের মতো। দাঁত কেলিয়ে হেসে মিথ্যা বলে ইরহামের নিকট, আসলে ভুলে গেছি। ইরহাম নুসরাতের মোবাইল টেবিলের উপর রেখে দেয়। নুসরাত গা ঘেঁষে বসতে বসতে এমনি প্রশ্ন ছুড়ে দেয়, তোর এমন কি কথা শুনে আরো আজ সকালে ভাইয়ার জ্বর চলে এসেছে? নুসরাত মাথা নাড়ালো। ইরহাম চোখের পলক ফেলে নুসরাতের দিকে মাথা ঘোরায়, গাল চেপে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, মনে করার চেষ্টা কর কি বলেছিলি। নুসরাতের মুখ ফুসকে না চাইতেও বের হয়ে আসে, বলেছি জামাই ছোটবেলায় মরে গেছে। কথাটা শেষ করতেই নিজের জিভ কাটে, চোখ হিচে বন্ধ করে নেয় নিজের বোকামির জন্য। কত বড় গাধা সে! ইরহামের কথা এসে এভাবে ভুলে বলে দিল। চোখ মুখ কুচকে ইরহামের দিকে তাকিয়ে দাঁত বের করে কাটিনোর মতো হাসলো। ইরহামের দু হাত নিজের আয়ত্তে নিয়ে এসে জিজ্ঞেস করলো, থাপ্পড় মেরেছে ওই বেটা তোকে? ইরহামের মুখ কাদো কাদো হয়ে নুসরাত হাত থেকে এক হাত সরিয়ে নিয়ে বলে ওঠে, সকালে উঠেই ভাই বাঘের মতো আমার নাম ধরে ডাকতে শুরু করলো। আমি বেচারা ব্রাশ রেখে দৌড়ালাম ভাইয়ের রুমের দিকে। রুমে প্রবেশ করার পর দেখি ওনার বিটকেল বন্ধু মাহাদি ডিভানে বসে আছে, আর চোখে ভাইয়ের দিকে তাকাচ্ছে আর হিহি করে দাঁত কেলাচ্ছে। ভাইকে ওই সময় কীরকম জঘন্য লাগছিল তুই জানিস না? এই গরমের ভিতর বেটা একটা হুডি আর 3/4 প্যান্ট পরে বসেছিল। আমি বাচ্চা শিশু, প্রথমে ভাইকে এমন দেখে ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলাম, মনে করেছি কি না কি প্রয়োজন। বেটার মনে হয় কাপড়ের দরকার আছে, মানবতা দেখিয়ে ভাইকে বলে ডাক দিতি, ওই বেটা এসে ঠাস করে থাপ্পড় মেরে দিল কোনো কথা ছাড়া। আমি যে ওখান থেকে নড়বো তার কোনো পথ ছিল না। এরপর আরেকটা থাপ্পড়, এরপর আরেকটা, এরকম করে পুরো 3টা থাপ্পড় মেরে দিল রে বোন। আমি অবাক হই একটা বিষয়ে। ঠোঁটে ঠোঁট রেখে হাসছে। ইরহামের বড় বড় করে তাকানো দেখে হাসি থামানোর চেষ্টা করে, ঢোক গিলে হাসি আটকানোর বৃথা চেষ্টা করে। জিজ্ঞেস করে, কি বিষয়ে? ইরহাম গালে হাত দিয়ে ভাবে, ঠোঁট চোখা করে সব বোঝার মতো করে মাথা নাড়াতে নাড়াতে বলে, ওই বেটার জ্বর, কিন্তু এমন থাপ্পড় মারলো মনে হলো আমি দুনিয়া থেকে আজকের জন্য বিদায় হয়ে যাব। নুসরাত তুই যদি দেখতি, চোখ দুটো একরকম লাল হয়ে আছে, টকটকে লাল, যে কারোর উপর রাগ আমাকে মেরে কমাচ্ছে। তুই বুঝতে পারছিস? নুসরাত সোফায় মুখ চেপে হাসলো অনেকক্ষণ। ইরহামের প্রশ্নের উত্তর দিল, বুঝেছি। এত খুশি হইও না সোনা, আমি নিশ্চিত হয়ে বলতে পারি ওই রাগ তোর উপর।
সামনে পেলে ধপাস ধপাস করে তোর টসটসে গালে দিবে। নুসরাতের হাসি থেমে গেল, মুখ পাংশুটে বর্ণের করে উঠে বসলো। এর মধ্যেও নাজমিন বেগম উপস্থিত হলেন ডাইনিংয়ে। টেবিলের উপর আপেলের পিস রাখতে রাখতে বললেন, মোমো ইরহাম আসো খেয়ে নাও। ইরহাম লাফ দিয়ে আসতে আসতে বলে, ওহে সুইটহার্ট, এভাবে বললে নিজের জান তোমার জন্য হাজির করব। নাজমিন বেগম ঠোঁটে লিয়ে হাসলেন। চেয়ার টেনে দিতে দিতে মোমো এসে উপস্থিত হলো। ইশরাত ল্যাপটপ হাতে নিয়ে কিছু একটা করছিল। সবাইকে আসতে দেখে সে নিজেও এগিয়ে আসলো। চেয়ারে বসতে বসতে ইরহামের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, অবস্থা কী তোর? ইরহাম আবেগে আপ্লুত হয়ে গেল। শার্টের হাতা দিয়ে চোখ মোছার ভান করে নাক টেনে বলল, আর বলো না আপু, আমার গার্ল। পরের কথা বলার আগেই মোমো চিমটি কাটল। চোখ দিয়ে ইশারা করলো নাজমিন বেগমকে, সতর্কতা দিয়ে বলল, কোনো রকম উল্টাপাল্টা কথা না। ইরহাম মাথা নাড়ালো। উপর নিচ বুঝেছে সে। নাজমিন বেগম তখনও অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন ইরহামের কথা শোনার জন্য। ইরহামকে চুপ করতে দেখে জিজ্ঞেস করলেন, কি বলেছিলে আব্বু, কথা শেষ করো। ইরহাম অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। ঠোঁট টেনে নির্বিকার চিত্তে বলল, তেমন ইম্পর্ট্যান্ট কিছু না। নাজমিন বেগম আচ্ছা বলে চলে গেলেন কিচেনে। তখনই মোমো ইরহামের মাথায় গাঁটটা মারল। ইরহাম রাগি চোখে মোমোর দিকে তাকাতেই মোমো ভেঙচি কাটল। ইরহাম ইশরাতের কাছে নালিশ করলো, আপু দেখেছো এরা আমার ছোট হয়ে কিভাবে আমার উপর পুরুষ নির্যাতন করে? ইশরাত মাথা নাড়ায় হ্যাঁ ভঙ্গিতে। সে দেখেছে এরা কিভাবে নির্যাতন করছে তার উপর। ইরহাম কিরমির করে বলল, ধুর, তুমি কিছু বলছো না কেন এদের? ইশরাত অবাক কণ্ঠে ইরহামের নিকট জিজ্ঞেস করে, কি বলবো আমি? ইরহাম আপেলের পিসগুলো সবগুলো একসাথে নিজের মুখের ভিতর ঢুকিয়ে নাসির মঞ্জিলের দরজা দিয়ে বের হতে হতে বলে, এ বাড়িতে কেউ আমায় ভালোবাসে না, আর থাকবোই না এখানে, চলে যাচ্ছি। আজ বিকালে আবার আরেকবার আসবো, শেষবারের মতো, তারপর আরও 700 বার আসবো, এরপর আর আসবো না। নুসরাতের পিঠে ধূপধাপ নাজমিন বেগমের হাতের থাপড় পড়েছে কিছু মুহূর্তের আগে। পিঠে মার পড়ার কারণও আছে জোতসুই। কোথা থেকে বিড়াল ধরে এনে রেখেছিল নিজের রুমে, সেই বিড়াল পুরো রুমে বমি করে ভাসিয়েছে। নাজমিন বেগম একটু আগে ইশরাতের রুমে যাওয়ার সময় এই রুমের ভিতর থেকে বিড়ালের শব্দ পেয়েছিলেন। দরজা খুলে রুমের অবস্থা করুণ দেখতেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল মেজাজ। রাগী কণ্ঠে নুসরাতের জিজ্ঞাসাবাদ করতেই সদর্প স্বীকার করলো বিড়াল সে নিয়ে এসেছে, তাও গর্বের সাথে। নাজমিন বেগম রাগী কথা জিজ্ঞেস করলেন, এই বাচ্চা বিড়াল কেন নিয়ে আসছিস? নুসরাত নাজমিন বেগমের ভুল সূত্র দিয়ে বলল, বিড়াল নাম্মা, ওকে বিড়ালজি না হয় বন্দুকজি বলো। নুসরাতের কথা শুনি নাজমিন বেগমের মেজাজ বিগড়ে গেল। হাত আর থামাতে পারলেন না। হাত তুলে তেড়ে এসে কারোর কিছু বসে ওঠার আগে পিঠের মাঝ বরাবর ধূপধাপ কয়েকটা পড়ল নুসরাতের। আর তখন থেকে মুখ ফুলিয়ে ঘুরছে বাড়িতে। অনেকক্ষণ ঘোরার পর যখন দেখলো কেউ পাত্তা দিচ্ছে না তাকে, তখন বাড়ির বাহিরে বের হয়ে আসলো। বাগানের উল্টো পাশে গ্যারেজ, সেখানে চোখ পড়তেই কালো রঙের মার্সিডিজ রাখা দেখলো। সেদিক থেকে চোখ সরাতেই চোখে পড়ল নিজের অতি প্রিয় গাইজার SF 155 FI ABS বাইক। গ্যারেজের দিকে আলগোছে পা বাড়ালো নুসরাত। ইরহামের মেসেজ করলো, বের হ শালা, আজ আমি আর তুই বাইক রাইডে যাব। মেসেজ পাঠানোর সাথে সাথে সিন হয়ে গেল। উত্তর আসলো, আচ্ছা আসছি বস। গ্যারেজের গেট উপরের দিকে টেনে দিতেই ক্যাচ ক্যাচ শব্দ হলো। বোঝাই গেল অনেক দিন পুরানো হাওয়ায় জং ধরেছে তাতে। ঠোঁট চেপে ভয়ার্ত চোখে বাড়ির মেইন ডোরের দিকে সতর্ক দৃষ্টি ফেললো। না, কেউ নেই। ধীরে সুস্থে গেট খুলে গ্যারেজে ঢুকে টেনে বের করে নিয়ে আসলো নিজের অতি প্রিয় বাইক নিয়ে যখন নাসির মঞ্জিলের ফটকের বাইরে বের হলো, তখনও খেয়াল করলো না তীক্ষ্ণ চোখে আরও তার দিকে চেয়ে আছে এক মনে। নুসরাতের দিকে চোখ রেখে দোতলার রেলিংয়ে নিজের বলিষ্ঠ হাতজোড়া চেপে ধরে। সদর্পে টান টান করে রাখা শরীর সামান্য বাঁকিয়ে নেয়। মাথা কাত করে যতক্ষণ ইরহাম আর নুসরাতকে দেখা যায় ততক্ষণ সেই রাস্তার পানে তাকিয়ে থাকে। আরশের গতকাল রাতে জ্বর হওয়ার জন্য নাক মুখ চোখ ফুলে আছে। ঠোঁটে অদ্ভুত বলরেখার হাসি। পুরুষেরই ধারালো ক্লিন শেপ থুতুনিতে হাত বোলাতে বোলাতে আরশ রহস্যময় হাসে। বিড়বিড় করে আওড়ায়, মিসেস আরশ, নিজেকে কিভাবে বাঁচাবেন আমার হাত থেকে? অলস দুপুর অবসন্ন চোখ মুখ নিয়ে মোমো বের হয়েছে নাসির মঞ্জিল থেকে। রোদ গাঢ়ভাবে পড়লেও রাস্তার আশপাশ শেষ রাতের বৃষ্টির দরুন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তাই একটু বুঝে শুনে পা ফেলতে হচ্ছে বাহিরে। একটু ভালো স্বাস্থ্যর হওয়ার জন্য বৃষ্টি পড়ে থাকা জায়গায় পার হতে বেগ পোহাতে হচ্ছে মেয়েটার। মাথা থেকে ওড়না পড়তেই মাথায় আবার ওড়না টেনে নেয়। অন্যমনস্ক হাঁটার দরুন পাশ কেটে যাওয়া বাইককে খেয়াল করেনি মোমো। আর তখনই ঘটে অঘটন। বাইক ওভার স্পিডে থাকার কারণে রাস্তার গর্তে জমে থাকা বৃষ্টির সকল পানি ছিটকে এসে পড়ে মেয়েটার গায়ে। নোংরা পানির স্পর্শে মোমোর সারা শরীর ভিজে যায়। কাদা পানি শরীরের বিভিন্ন খোলা অংশে লাগাতেই রিরি করে ওঠে বস্ত্রহীন
জায়গাগুলো। রাগে দুঃখে ইচ্ছে করলো মমর হাত পা ছুঁড়ে মাটিতে বসে পড়তে। আর তো দুপা এগোলেই সৈয়দ বাড়ি, আর এখনই এই বাইকে সে ভিজিয়ে দিতে হলো। মম সেই বাইকের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, রামছাগলের বাচ্চা, তুই কি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস যে এরকম বাজ পাখির ন্যায় বাইক উড়িয়ে নিয়ে যাচ্ছিস? আজ যদি মামুনিরা আমাকে নিয়ে হাসে তোকে আমি জিন্দা পুঁতে ফেলবো। মমর ভাবতেই কান্না এলো। মামুনিরা সবাই একসাথে মিলে তাকে নিয়ে হাসবে, বলবে, কিরে মম, এইটুকু রাস্তা আসতে তুই এভাবে কাদায় গড়াগড়ি খেয়ে নিলি? রাগে ধূপধাপ পা ফেলে সৈয়দ বাড়ির গেটে পা দিয়ে লাথি দিতে লাগলো। নিজের অসহনীয় রাগ গেটের উপর মেটাতে চাইল। দুটো লাথি দিতেই গেট খুলে গেল। উপর নিচ নাচে চোখের পানি কুর্তির হাতার মুছে নাক টানতে টানতে ভেতরে প্রবেশ করলো। একবারও গেট খুলে দেওয়া ব্যক্তির দিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না। মম কান্না মোছা শেষে নাকে সর্দির উপস্থিত পেল, তাও আবার কুর্তির হাতার মুছে নিল। শঠান হয়ে দাঁড়ানো মাহাদিস নিঃশব্দে হেসে উঠল মমর কাণ্ডে। বাড়ির বাহিরে বের হতে হতে বিড়বিড়ায়, স্ট্রেঞ্জ মানুষের এলোমেলো পদচারণ। একপাশে চায়ের দোকানে লোকের সমাগম কথা বলা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে। এক একজনের এক এক মতামত। কোন সরকার থাকলে কি কি বেনিফিট পাওয়া যায়, সবাই নিজ নিজ পছন্দের সরকারের ভালো গুণ তুলে ধরার চেষ্টা করছে। কেউই বসে নেই কারোর অপেক্ষায় কম। সবাই সবার অপছন্দের সরকারের খারাপ কথা বলছে। আর এসব বিষয় নিয়ে কিছুক্ষণ পরপর কাটাকাটি শুরু হচ্ছে সবার মধ্যে। সেই আলোচনায় যোগ দিয়েছেন হেলাল সাহেব। নিজের পাশে বডিগার্ড হিসেবে কারেন্টের খুঁটির মতো সোজা দাঁড় করিয়ে রেখেছেন জাইনকে। জাইনের এই সব বিষয়ে কোনো ইন্টারেস্ট আসছে না। আকস্মিক রাজনৈতিক আলোচনায় এসে যোগ দিলেন নিজাম শিকদার। কথায় কথায় উঠে আসলো তরুণ নেতা নাহিয়ান আবরার পূর্বের কথা। হেলাল সাহেব আগ্রহী কণ্ঠে জানতে চাইলেন, নাহিয়ান আবরার পূর্ব, নতুন নাম শুনছি, রাজনৈতিক মাঠে নতুন নাকি? নিজাম শিকদার মাথা নাড়ালেন, প্রশংসনীয় গলায় বলে উঠলেন, অত্যন্ত ভদ্র একটা ছেলে, এবার বিরোধী দলের হয়ে লড়বে। আমি হলফ করে বলতে পারি নিঃসন্দেহে ওই ছেলে জিতবে, নির্বাচিত হবে মেয়র পদে। হেলাল সাহেব চায়ে চুমুক দেন। চোখের চশমা নাকের ডগা থেকে উপরে ঠেলে নিয়ে জিজ্ঞেস করে, কি এমন জাদু করলো ওই ছেলে যে আপনি এত প্রশংসা করছেন চাচা? নিজাম শিকদার হাত দিয়ে মাছি তাড়ালেন। নিজের আধ পাখা পড়ে যাওয়া মাথার চুলে হাত বোলাতে বোলাতে বললেন, এমনি এমনি প্রশংসা করছি না, ছেলেটা নিঃসন্দেহে একজন ভালো মেয়র হবে। আমাদের বাড়িতে আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দেবো হেলাল, তখন তুমি নিজেও প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে ওই ছেলের কথায়। হঠাৎ নিজাম শিকদার কথা থামিয়ে জাইনের দিকে এক পলক তাকালেন। তর্জনী আঙুল জাইনের দিকে তাক করে বললেন, ওই যে আপনার ছেলের মতোই ভদ্র। হেলাল সাহেব বিরস মুখে এক পলক চেয়ে নিলেন জাইনের দিকে। জাইনের গম্ভীর করে রাখা মুখখানার দিকে তাকিয়ে গলা নিচে নামিয়ে কারণ না শোনার মতো বিড়বিড় করে আউলালেন, ভদ্ররা ছাই, দুইটা আমার গুণধর বাপের মতো মিচকে শয়তান হয়েছে। নিজাম শিকদার কানে শুনলেন না হেলাল সাহেবের ফিসফিস করে বলা কথা। কান এগিয়ে নিয়ে এসে শুধালেন, কি বললে হেলাল? পরিষ্কার করে বলো, শুনতে পাইনি। হেলাল সাহেব চোখ মুখ স্বাভাবিক করে জানালেন, বলেননি তিনি। নিজাম শিকদার মাথা নাড়ালেন। জাইন হেলাল সাহেবকে উদ্দেশ্য করে নিরলস কণ্ঠে অনুমতি চাইল, আমার একটু কাজ আছে, আপনারা কথা বলুন, হাফ ইন আওয়ার এর ভিতর আসছি আমি। হেলাল সাহেব অনুমতি দিতেই জাইন দ্রুত পায়ে চলে গেল রাস্তার ওপাশে। কুর্তি আর জিন্স পরা একটা মেয়ের পিছু পিছু দ্রুত পায়ে হাঁটতে লাগলো। রাজবাড়ি করায় ডাক দিল, ইশরাত, এই ইশরাত। মানুষের ভিড়ে ইশরাতের কানে গেল না জাইনের সেই ডাক। ইশরাত নিজের পায়ের গতি বাড়িয়ে দিল, আরও জোরে হাঁটতে নিবে। খড়খড়ে হাতের নরম স্পর্শপূর্ণ নিজের কবজিতে তড়া করে পিছু ফিরে থাপ্পড় মারার জন্য হাত উপরে তুলতে গম্ভীর মুখে জাইনের হাসি এসে চেহারা চোখে ভাসলো। হাত আলগোছে নিচের নামিয়ে নিল। চোখ মুখে ফুটে ওঠা ক্রোধ নিভানোর বৃথা প্রচেষ্টা করল। জাইন হাতের তালু থেকে নিজের কবজি ছাড়ানোর চেষ্টা করতেই জাইন চোখ দিয়ে সতর্ক করলো হাত নাড়ানোর চেষ্টা না করার জন্য। তাই ইশরাতও কোনো অদ্যত্তাপূর্ণ আচরণ করলো না। নিজের ভেতরে একটু আগে জমা হওয়া ক্রোধ মিলিয়ে নিল এক নিমেষে নিজের মাঝে। ঠোঁটে হাসির রেখা এনে কিছু বলতে নেবে জাইন ইশরাতের হাত টেনে মানুষের ভিড় নেই এমন জায়গায় এনে দাঁড় করালো। বৃষ্টি ভেজা এই মৌসুমে গলবিলের শুষ্কতা অনুভব করলো ইশরাত। ঢোক গিলে নিজের শুষ্ক গলা ভেজালো মেয়েটা। তখনও চুপ করে দাঁড়িয়ে আছে ধৈর্য নিয়ে জাইনের রাজবাড়ি সেই কণ্ঠ স্বর শোনার আশায়। জাইন নিজের পকেট থেকে একটা আজ শুকিয়ে যাওয়া ঝরঝরে ফুলের গাছের বের করে ইশরাতের হাতে যত্ন সহকারে পরিয়ে দিলেন। ইশরাত অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো এই গাছড়ার দিকে। পেট ফেটে হাসি আসে শুকনো গাছড়া দেখে, তবুও হাসি পেটে চেপে মোলায়েম করে জিজ্ঞেস করে, এই আধা শুকনো গাছড়া আপনি কোথায় পেলেন? ইশরাত কথা শেষ হতেই জাইন নিজের হাতের তালু দিয়ে ইশরাতের গালে স্পর্শ করে, কণ্ঠে মোলায়েম টানে
এনে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে আপনার? ইশরাত উপন্যাস মাথা নাড়ায়, ঠোঁট কামড়ে হ্যাঁ কথা বলতে গিয়ে মৃদু শব্দে হাসে। জায়ান নিজেও ইশরাতের সাথে হেসে ওঠে। শব্দ হয় না সেই পুরুষালী হাসির, শুধু একটি বলিরেখা দেখা যায় শুভ্র সেই মুখে। ঠোঁটের দুপাশে হাসির রেখা পড়ে, তাও আবার নিমিষে উধাও হয়ে যায় চাপদারি দ্বারা আবরণকৃত গম্ভীর মুখের আড়ালে। ইশরাতের হাতে নিজের হাতের মধ্যে শক্ত করে নিয়ে উল্টো পিঠে হাঁটতে হাঁটতে বলে, আপনি কি জানেন ইশরাত? ইশরাত গাজরার চোখের সামনে ধরে হাত বোলাতে বোলাতে বলে, কি? জাহিন ইশরাতের মুখের দিকে তাকায়। শুভ্র বর্ণের মুখ রোদের আলোয় লাল হয়ে আছে, গালগুলো টকটকে লাল, যেন জাহিন একটু টোকা দিলেই রক্ত ঝরঝর হয়ে পড়বে। অপার্থিব আদলে মুখের গম্ভীরতা এনে নিজের গ্রীবা হালকা বাঁকিয়ে ইশরাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জানায়, আপনি ফুলের মতো সুন্দর। ইশরাত হাসে, মুখে কিছুটা আগ্রহিতা নিয়ে জিজ্ঞেস করে, একটা প্রশ্ন করতে পারি? জাহিন টান টান হয়ে সোজা দাঁড়ায়, ইশরাতের দিকে আর চোখে তাকিয়ে বলে, একটা কেন, সত্যটা জিজ্ঞেস করুন। ইশরাত হাসলো। জাহিনের সাথে চুপচাপ সামনের দিকে না জানা গন্তব্যের দিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, আপনি আমার হাত এমন করে ধরেন যেন একটু শক্ত করে ধরলে আমি ব্যথা পাবো, এর কারণ কি? ইশরাত নিজের মনে প্রশ্নটা সুন্দর করে সাজালো। জাহিনের নিকট বলতে গিয়ে অগোছালো হয়ে গেল, মনে মনে জিভ কাটলো। এইভাবে তার মতো দামড়ি মেয়ে সামান্য একটা প্রশ্ন করতে গিয়ে এভাবে ঘেটে করে দিয়েছে। কি বিচ্ছিরি একটা অবস্থা। লজ্জা, সংকোচ, বিড়ম্বনা চোখে মাটির দিকে পতিত করল। উপরে তোলার সাহস হলো না। জাহিন ইশরাতের নিজের দিকে এত সংকোচ, লজ্জা, বিরক্তি চুপচাপ দেখালো। এক মনে অবলোকন করলো মেয়েলি সেই নীরবতা। অনেকক্ষণ তাদের মধ্যে নীরব সময় কাটলো, কেউ কোনো কথা বলল না। জাহিন ইশরাতকে সময় দিল যাতে নিজের লজ্জা কাটাতে পারে। সময় অতিবাহিত হলো কিয়ৎকাল, তারপরও ইশরাতের চোখ তুলে তাকাতে না দেখে নিজের উদ্বেগ জাহিন এক পাশে আগালো। যা বুঝলো সে, এই মেয়ে এখন তার সাথে কথা বলবে না। নিজের ভেতরে আর কোনো স্বাভাবিক নীরবতা ভাঙা আগে জরুরি জাহিন মনে করলো। তাই নীরবতা ভেঙে ইশরাতের তখনকার করা অগোছালো প্রশ্নের উত্তর করলো মোলায়েম কণ্ঠে, মেয়েরা হলো ফুলের মতো সুগন্ধিময়, কোমল। তাদের স্পর্শ করতে হয় কোমলভাবে। ফুলকে যত ভালোবাসা নিয়ে স্পর্শ করি, কিন্তু সেটা যদি আমি শক্ত হাতে স্পর্শ করি, সেই স্পর্শে ফুলটা নিঃসন্দেহে ঝরে যাবে। আপনি আমার সেই সুগন্ধিময় কোমল ফুল, যাকে আমি যত্ন সহকারে স্পর্শ করি, যাতে আপনি কখনো আমার শক্ত হাতের ছায়ায় মুছড়ে না যান, কখনো যেন আমার এই হাতের স্পর্শে আপনি ঝরে না যান। আপনার এই ফুলের মতো কোমল শরীর আমার স্পর্শে নষ্ট হয়ে যায়। আপনি আমার নিকট নিঃসন্দেহে ফুলের থেকে বেশি সুন্দর ও কোমল ইশরাত। নিকষ কালো অন্ধকারে ডুবে আছে ধরণী। সন্ধ্যার আগ মুহূর্ত, বাতাসের তাণ্ডব চলছে চারদিকে। বৃষ্টির প্রবল আকার ধারণ করে ধেয়ে আসছে উত্তর দিক থেকে। কিছুক্ষণ পর কালবৈশাখী ঝড় আসার সম্ভাবনা। পাখিরা সবাই পশ্চিম আকাশে উড়ে যাচ্ছে, আশ্রয় নিচ্ছে নিজ নিজ বাসায়। ভয়ঙ্কর সেই প্রলয়কারী মেঘের ভয়ে নুসরাত আর ইশরাত নিজেরাও আশ্রয় নিতে ফিরে আসছে নিজ নিজ নীড়ে, নিজেদের একান্ত বাড়িতে। নুসরাত কলিং বেল চাপ দিয়ে গেট আজ খুলে গেল। বোঝাই গেল অধীর আগ্রহে কেউ বসেছিল নুসরাতের বাড়ি ফেরার অপেক্ষায়। নিচের থেকে 10 মণ ভারী বাইকটা টেনে নিয়ে বাড়িতে প্রবেশ করাতে নুসরাতের বেগ পোহাতে হলো অনেক। কয়েকবার ব্যাগি প্যান্টের সাথে পা বেজে উল্টে পড়ে নিতে নিতে নিজেকে সামলালো। বাইক টেনে নিয়ে ভেতরে প্রবেশ করতেই রাশভারী কণ্ঠে আরুষ বলে উঠল, সৈয়দা নুসরাত নাসির কোথায় ছিলেন? নুসরাত বাইকের সাথে ধস্তাধস্তি করতে করতে অন্যমনস্ক উত্তর দিল, ইরহামের সাথে। আরুষ এগিয়ে এসে আস্তে আস্তে দুপাশে মাথা নাড়ালো। ঠোঁট কামড়ে ধরতেই ঠোঁটের উপর সেই ছোট্ট সুতোর পরিমাণ গর্তের সৃষ্টি হয়। একইভাবে গালের এক পাশে গর্ত হয়। চোখ ছোট ছোট করে সূক্ষ্ম করে অবলোকন করে সামনে দাঁড়িয়ে থাকা বাইকের উপর খ্যাচখ্যাচে হওয়া মেজাজের রমণীকে। নুসরাত বাইকের দিকে রাগী চোখে তাকিয়ে একটা লাথি মেরে সামনের চোখ ফিরাতেই চোখাচোখি হয় আরুষের সাথে। চোখে মুখে ফুটে ওঠে অস্বাভাবিক ভয়। হঠাৎ এভাবে আরুষের সাথে দেখা হবে ভাবেনি হয়তোবা। ঠোঁট চেপে আলগোছে পাশ কাটাতে চায় আরুষকে। আরুষ কবজি চেপে ধরে থামিয়ে দেয় নুসরাতকে। নুসরাতের হুডির ক্যাপ অন্য হাত দিয়ে মাথা থেকে নামিয়ে নিতেই মেলি মুখটা বের হয়ে আসে। আরুষ ঠোঁট বাঁকিয়ে হেসে নিজের মুখ নুসরাতের কানের কাছে নিল, ফিসফিস করে আওড়ালো, মিসেস আরুষ, আবারও দেখা হয়ে ভালো লাগলো। নুসরাত আরুষের দিকে কিছুটা মাথা কাত করতেই নাকের সাথে স্পর্শ লাগলো নাকের। বাতাসের সাথে সুরসুর করে নাকে এসে লাগলো পুরুষের ব্ল্যাকবেরি অ্যান্ড বেই পারফিউমের স্নিগ্ধ সেই ঘ্রাণ। পারফিউমের মাতাল করা সেই সুবাস নাক চিরে প্রবেশ করে ভিতরে। আরুষ নিজের বলিষ্ঠ দুহাত দিয়ে নুসরাতের খোপা করা চুলগুলো খুলে দেয় বাতাসে। মুক্ত বাতাসে পাখির ন্যায় উড়তে শুরু করে চুলগুলো।
আরশ এবার নিজের দুহাত প্যান্টের পকেটে পুরে নেয়, দাঁড়ায় টানটান হয়ে। গতকাল রাতে জ্বর আসার জন্য মুখ থেকে গরম নিঃশ্বাস বের হচ্ছে আরশের, তা আবার সরাসরি এসে নুসরাতের মুখে পড়ছে। সুঠামদেহী শরীরটা সোজা হতেই শরীরের আড়ালে ঢেকে যায় মেয়েলি দেহটা। আরশ চোখ নামায় নিচের দিকে, নিষ্প্রভ চোখে লক্ষ্য করে মেয়েলি মুখটা। নুসরাতকে উদ্দেশ্য করে গমগমে পুরুষালী গম্ভীর আওয়াজে বলে ওঠে, 13তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। 13টা উপহার নেবেন না মিসেস আরশ? নুসরাত চোখ তুলতেই সুঠামদেহী আরশকে নজরে পড়ে। আরশ নির্বিঘ্নে তার দিকে তাকিয়ে আছে, চোখের কোনো কিছু নেই, নিষ্প্রভ অনুভূতিহীন সেই দৃষ্টি। কালো মণির চোখগুলো রক্তের বরিলেখা জমা হয়ে আছে সাদা অংশে, বোঝাই যাচ্ছে জ্বর ভালো করেই কাবু করেছে লোকটাকে। নুসরাত নিজেও সোজা হয়ে দাঁড়ায়, সুঠামদেহী পুরুষটার চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে কাঠখোট্টা গলায় প্রশ্নের উত্তর দেয়। উপহার দেওয়া হয় মানুষকে কিনে নেওয়ার জন্য, আর এমন কারোর জন্ম হয়নি যার সাধ্য বা সাহস আছে এই আমাকে কিনে নিবে। নুসরাতের ফিরিয়ে দেওয়া উত্তর আরশের মনপুত হয়নি, তাই মুখে আরও আধার নামিয়ে আসে। দুজনের ভেতর নেমে আসে গম্ভীর পরিবেশ। নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে আরশ বলে, সেটা কিভাবে হয়? আপনাকে তো উপহার নিতেই হবে। নুসরাত চোখ ছোট ছোট করে নেয়, রাগী কণ্ঠে বলে, আমি নিতে চাই না আপনার উপহার, তারপরও আমি দেব, এটা আপনার পাওয়া আমার নিকট থেকে। আরশ জেদি গলায় কথাটা বলে শেষ করে। নুসরাত কিছু বলতে নিবে, ঠোঁটে হাত রেখে চুপচাপ দেখায় আরশ। নুসরাত অনীহা নিয়ে দাঁড়িয়ে থাকে, দেখতে চায় আরশ কি উপহার দেয় তাকে। বৃষ্টি ততক্ষণে শুরু হয়ে গিয়েছে, কিয়ৎকাল কেটেছে। আরশ তখনও সোজা দাঁড়িয়ে নড়চড়বিহীন। বৃষ্টির তোরে যখন দুজন ভিজতে যেতে শুরু করে, নুসরাত আরশকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে আগ্রহে, বৃষ্টিতে ভিজলে আবারও জ্বর আসবে। বাড়ি কথা শেষ করার আগেই আরশ নুসরাতের কবজি চেপে ধরে, ঠোঁটে হাত রেখে নিশ্চুপ থাকতে পারে। নুসরাত হাত ছাড়ানোর আগেই রাশভারী হাসকি আওয়াজে বলে ওঠে, উপহার নিয়ে যা। এক মুহূর্ত আপনি থেকে আরশ তুইয়ে নেমে আসলো। আরশের এমন রং পাল্টানো দেখে নুসরাত স্তব্ধ বনে গেল, কপালে ভাঁজ ফেলে চোখ উপরে তুলে কিছু বলার জন্য মুখ খুলতেই বা গালে ঠাস ঠাস করে একসাথে 4টা থাপ্পড় পড়ল। নুসরাত কিছু বুঝে ওঠার আগেই আরও 2টো পড়ল, এরপর আরও 4টা। জীবনের প্রথমবার একসাথে এত থাপ্পড় খেয়ে নুসরাত জ্ঞান হারানোর জোগাড়। নিজেকে সামলানোর আগেই মাথা ঘুরে উঠল, পুরো পৃথিবী তার নিকট শূন্য ভাসল। চোখ উল্টে পড়তে নিয়ে আরশ শক্ত করে হাত ধরল, তাতে দাঁত চেপে নিজের ভিতর সকল রাগ উগড়ে বের করে দিল থাপ্পড়ের উপর। নুসরাত মনে করলো এবার মনে হয় থামবে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে পরপর আরও 3টে দাবাং মার্কা থাপ্পড় পড়ল। থাপ্পড়ের শক্ততা এত বেশি ছিল যে নুসরাতের চোখ মুখ উল্টে নিল। এতক্ষণে যা হয়েছিল তা হারিয়ে নিজের জায়গা থেকে টলে গেল। 2 পা পেছনে সরে পড়তে যেতে নেবে আরশ কোমর পেঁচিয়ে ধরল। 2 কদম এগিয়ে এসে নিজের ভিতরের ন্যূনতম দূরত্ব মিটিয়ে গ্রীবা বাঁকায় সামান্য। অর্ধজ্ঞান হারানো নুসরাতের ছেড়ে দেওয়া শরীর নিজের বুকের সাথে চেপে ধরে নিজের মুখ নামিয়ে নেয় নুসরাতের কাছে। ফিসফিস করে বলে, কি বলেছিলাম বেশি উড়বি না, ডানা কেটে ছাঁটাই করে দেব। শ্বাস ফেললো সামান্য, চোখের পলক ফেলে গম্ভীর কণ্ঠে আবার বলল, 13 বার মিথ্যা কথা বলার শাস্তি হিসেবে 13টা থাপ্পড়। এইটুকুতে অর্ধজ্ঞান হয়ে গেলি, পরে কি করবি? নুসরাত নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করে, সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। আরশের হাতের বেষ্টনী থেকে নিজের কোমর ছাড়িয়ে নেয়, ঠোঁটে ঠোঁট চেপে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বিড়বিড় করে, দেখে নিব আপনাকে আরশ, ছাড়বো না আমি আপনাকে। আরশ চোয়াল শক্ত করে না, হিসিয়ে বলে, বেডরুমে আসি, শার্টলেস দেখবি। নুসরাত 2 হাতের নখ আরশের কাঁধে দাবিয়ে দেয়, নিজের বোকামিতে নিজের উপর বিরক্ত হয়। ঘন ঘন শ্বাস টেনে ফেলে বাহিরে, গলার কাছে শ্বাস আটকে আসে, তাতে দাঁত পিষে বলে, এই থাপ্পড়ের উচিত জবাব সময় মতো ফিরিয়ে দিব আপনাকে। আপনার এই উপহার আমি সযত্নে তুলে রাখলাম আরশ, এবার আমার নিকট থেকে আপনার জন্য ধামাকাদার উপহার আসবে। ওয়েট অ্যান্ড সি হোয়াট আই ডু মাই বিভলভড হাজব্যান্ড। আরশ মাথা কাত করে সামান্য। দুজনের পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু বিপরীতমুখী, নিজের গ্রীবা সামান্য বাকি নুসরাতের গালে ফু দিয়ে বলে ওঠে, লাইক ইউর অ্যাটিটিউড বেবি, অ্যান্ড আই উইল বি ওয়েটিং টু সি হোয়াট ইউ ডু।